ভারতবর্ষের স্বাধীনতা আর কয়েক কদম দূরে শহরের রাজপথে মুক্তিকামী মানুষেরা মুখরিত। ওদিকে বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে আকাশে বাতাসে। সেই ধ্বংসমুখর এলোমেলো বাতাসের মধ্যেই ভাগীরথীর তীরে এক খণ্ড জমির ওপর গড়ে উঠেছে রামকৃষ্ণ মঠের বিস্ময়ে জাগানিয়া সৌধখানি। কত পবিত্র মহাত্মার সাধনে তা তখনই এক তীর্থভূমি। ভদ্রম পশ্যেমাক্ষভির্যত্রাঃ স্থিরৈরঙ্গৈস্তुष्टुवागुंसस्तनूभिः। সেখানেই আছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম তৎকালীন সহ সংঘাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী অচলানন্দজি মহারাজ। তাঁকে দর্শন করার জন্য এক যুবক পৌঁছল লেগেট হাউসে। শীর্ণকায় এক সন্ন্যাসী বারান্দায় পায়চারি করছিলেন। যুবক পৌঁছলে এক দৃষ্টে তাকিয়ে রইলেন তার দিকে। তার কাঁধে হাত রেখে বললেন, অনেক জন্ম তো হলো, এবার এ জন্মে স্বামীজির জন্য জীবন দাও। এ এক ঐশ্বরিক আহ্বান, এক ভুবন ভোলানো ডাক। আসন্ন ভাবি কালের এক উজ্জ্বল দিগন্ত উন্মোচিত হল সেই যুবকের সামনে। উদ্দীপ্ত যুবক নিজেকে নিয়োজিত করলেন মানব সেবায়। এই যুবকই পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের পঞ্চদশ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। भव सागर तारन कारण है, रवि नंदन बंधन खंडन है। भव सागर तारन कारण है, रवि नंदन बंधन खंडन है। शरणागत किंकर भीत मने, शरणागत किंकर भीत मने। गुरुदेव दया कर दीन जने, गुरुदेव दया कर दीन जने। गुरुदेव दया कर दीन जने। हृदि कंदर तामस। বাংলাদেশের দিনাজপুর। নদীমাতৃক দেশের এক সবুজ জনপদ। এই পুণ্যভূমির সাবাজপুরে 21শে মে 1919 বুদ্ধ পূর্ণিমার শুভ লগ্নে মাতুলালয়ে জন্ম নিয়েছিলেন সত্যকৃষ্ণ। শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল শ্রী সত্যকৃষ্ণ ভট্টাচার্য। আদিবাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার ক্ষেত্রীপাড়ায়। দেশ ভাগের পর পিতা মাতা মুর্শিদাবাদের জিয়াগঞ্জে চলে আসেন। পিতা শ্রী রামনারায়ণ তর্কতীর্থ ভট্টাচার্য বিখ্যাত ভাগবত পণ্ডিত এবং দিনাজপুর রাজার সভা পণ্ডিত ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আত্মীয় ও অন্তরঙ্গ পার্ষদ দাস গদাধরের বংশধর। মাতা ননিবালা দেবী শ্রী চৈতন্য মহাপ্রভুর আর এক অন্তরঙ্গ পার্ষদ, প্রভু অদ্বৈত আচার্যের বংশধর ও বৈষ্ণব সাধক বিজয় কৃষ্ণ গোস্বামীর ভাইঝি। এই পরিবারে নিত্য পূজিত হতেন নারায়ণ দধি বামন রূপে। সনাতন আধ্যাত্মবাদের ফল্গুধারা এই পরিবারে বয়ে যেত, যার ফলস্বরূপ এই পরিবারে একাধিক সদস্য বেছে নিয়েছিলেন ত্যাগের পথ,
সন্ন্যাস যাপনের মন্ত্র। পূজনীয় মহারাজেরা ছিলেন 7 ভাই আর 3 বোন। মহারাজ ছিলেন সব থেকে বড়। তার পরের ভাই ছিলেন জ্যোতিকৃষ্ণ, যিনি স্বামী যুক্তানন্দ নামে পরিচিত ছিলেন। আর এক ভাই মনীন্দ্রকৃষ্ণ সন্ন্যাস গ্রহণ করেছিলেন, নাম কালীকৃষ্ণানন্দ। এক বোন সারদা মঠের সন্ন্যাসিনী হয়েছিলেন, প্রব্রাজিকা অচ্যুতপ্রাণা নামে পরিচিত। এবং অন্য আর এক ভাই সৌরেন্দ্রকৃষ্ণ রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী হয়েছিলেন, স্বামী গোপেশানন্দ নামে তিনি পরিচিত ছিলেন। দিনাজপুর জেলা হাই স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করলেন সত্যকৃষ্ণ। 7ম শ্রেণীর ছাত্র থাকাকালীন শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদদের অন্যতম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দজি মহারাজের সঙ্গে দিনাজপুরের রায় সাহেবের বাড়ির সামনে মার্বেল খেলেছিলেন। 1934 সালে ম্যাট্রিকুলেশন পাশ করে ইন্টারমিডিয়েট পড়তে আসামের গৌহাটি কটন কলেজে ভর্তি হন। 1936 সালে আইএ পাশ করেন। এই সময় তার জীবনে ঘটে এক আশ্চর্য ঘটনা। গ্রীষ্মাবকাশের সময় বাড়িতে ছুটি কাটাচ্ছিলেন। ম্যালেরিয়া রোগে আক্রান্ত হলেন, অসুখ প্রবল হল। রামকৃষ্ণ মঠ ও মিশনের দিনাজপুর শাখার অধ্যক্ষ স্বামী গদাধরানন্দজি মহারাজ পিতার কাছে সত্যকৃষ্ণের অসুখের খবর শুনে তাকে দেখতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ বলেছেন, সেদিন আমি দেখলাম এক সন্ন্যাসী আমার মাথায় ও বুকে হাত বোলাচ্ছেন। খুব সুন্দর স্নেহ ও ভালোবাসায় ভরা এক কণ্ঠস্বর। আমার অসুখ তারপরে সেরে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম। এই ঘটনা সত্যকৃষ্ণের জীবনে এক নতুন আলোর সন্ধান দিল, যে আলো চিরশাশ্বত, সুন্দর ও সুদূর প্রসারী। সত্যকৃষ্ণ উপস্থিত হলেন দিনাজপুর আশ্রমে। দেখা করলেন স্বামী গদাধরানন্দজি মহারাজের সঙ্গে। নদীর পাড়ে হাঁটতে হাঁটতে গদাধরানন্দজি মহারাজ বলতেন, সব সময় ঈশ্বরের কথা চিন্তা করবে, তারা যেন তোমার আশ্রয় হয়ে থাকে। উপহার পেলেন ভারতে বিবেকানন্দ। কলকাতায় এলেন সত্যকৃষ্ণ। স্কটিশ চার্চ কলেজে দর্শন শাস্ত্রে স্নাতক স্তরে ভর্তি হন মেধাবী এই তরুণ। কলকাতায় প্রথমে অগিলভি হোস্টেলে থাকতে শুরু করেন। 1 বছরের অধিক সময় এই হোস্টেলে ছিলেন। এই হোস্টেলের নিকট রামকৃষ্ণ বেদান্ত মঠ। এইখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী পার্ষদ স্বামী অবেদানন্দ মহারাজের প্রথম সাক্ষাৎ করেন। দমদম বিমানবন্দরের কাছে গৌরীপুর অঞ্চলে ক্যালকাটা স্টুডেন্টস হোমের প্রতিষ্ঠাতা সম্পাদক স্বামী নির্বেদানন্দজি বা অনাদি মহারাজের হস্তক্ষেপে সত্যকৃষ্ণ সেই বছরের ডিসেম্বরে হোমে ভর্তি হন। এই জন্য তাঁকে প্রেসিডেন্সি কলেজে ট্রান্সফার নিতে হয়, কারণ স্কটিশ চার্চ কলেজ কো এডুকেশন ছিল। এই মাধ্যমে পড়া ছাত্রদের হোমে ভর্তি করা হতো না। এখান থেকে অনার্স পাশ করে দর্শন শাস্ত্রে এমএ পড়ার জন্য সত্যকৃষ্ণ ভর্তি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সুরেন্দ্রনাথ দাশগুপ্ত প্রমুখ প্রথিতযশা অধ্যাপকদের কাছে শিক্ষা গ্রহণ করলেন। সেই সময় দুস্থ ও মেধাবী ছাত্রদের জন্য
অবৈতনিক কোচিং শুরু করলেন কলকাতার শ্রদ্ধানন্দ পার্কের কাছে অখিল মিস্ত্রির লেনে। নতুন বছরের সূচনা, উন্মোচিত হলো নতুন দিগন্ত। স্বামী নির্বেদানন্দজি যুবক সত্যকৃষ্ণকে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কাছে যাওয়ার পরামর্শ দিলেন। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ, প্রযুক্তিবিদ। 1892 সালে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। এই বিষয় নিয়ে বাংলায় বই রচনা তার উল্লেখযোগ্য কাজ। গঙ্গার পাড়ে বেলুর মঠের শ্রীরামকৃষ্ণ মন্দিরের নকশা করেছিলেন তিনি। যে নকশা মন্দির, মসজিদ ও গির্জার মিলিত রূপ স্বয়ং স্বামী বিবেকানন্দ পূর্ণ সম্মতি জ্ঞাপন করেছিলেন। এই বছরের 11 জানুয়ারি বেলুর মঠে প্রথম আগমন সত্যকৃষ্ণের, এবং সাক্ষাৎ করলেন রামকৃষ্ণ সংঘের তৎকালীন চতুর্থ সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের সঙ্গে। সেই দর্শন এক বিরল অভিজ্ঞতায় পরিণত হল। আমি গেলাম, আর আমার সঙ্গে আরো স্টুডেন্ট সমেত কয়েকজন ছাত্র গেল। দর্শনের সময় দরজা খুললো, আর ভক্তদের ভিড়, ভক্তরা সব আসছে। আমাদের ঢুকতেই দিচ্ছে না। করম ভাই মহারাজ ছিলেন তখন বডিগার্ড, কেবল ভক্তদের ঢোকাচ্ছে। করে করে টাইম হয়ে গেল। উনি তখন, আমরা সব বাইরে দাঁড়িয়ে আছি দরজার সামনে, ওই স্বামীজির পাশে ঘটে থাকতেন। উনি বললেন, আমরা সাহেব মানুষ, গড়ি দেখুন, গড়ি দেখুন, আর এখন হবে না। এবার দরজাটা ব্যাং করে দিল মুখের উপরে। তারপরে করম ভাই ছিলেন না তখন, একটা কে দরজা করাতে ঢুকে গিয়ে প্রণাম করলুম। উনি আবার তাকিয়েও দেখলেন না। গরু, ছাগল, মানুষ কি এলো না এলো, হিদিন কে এক লুটে, উনি নিজের মতো বম হয়ে বসে আছে। আমি এবং আমার সঙ্গীরা সব খুব ডিসঅ্যাপয়েন্টেড হলুম। আরে মহাপুরুষরা সব শুনেছি, ঠাকুরের সন্তানরা, স্বামীজি এরা সব ইয়াং ম্যান এলে তাদের খুবই করতেন। কি একটা একটা অলঙ্কার ভূতের মতো একটা, সে শীতকাল তো, এই জামার উপরে জামা, কোটের উপরে কোট, মাথার টুপি, পায়ে কতগুলো মোজা দিয়ে বসে, এই কি দীক্ষা। আমি ফিরে গেলাম। তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে অনেকদিন মহারাজের সঙ্গে দেখা হয়েছে। উনি খুব এক্সপেক্ট করছেন আমার কাছ থেকে উত্তরটা, যে কেমন দেখলুম, কি হলো। আমাকে বললেন, কি রে, কিরকম হলো আজকে সব? আর বলবেন না মহারাজ, এ কি ভূতের মতো বসে আছেন, কোনো তাকানো না, কথাও বলেন না, কিছুই না। তুই দীক্ষার কথা বললি না? হ্যাঁ, আর ভালো লাগলো না। চুপ করে থাক। চুপ করে ওর গড়গড়া টানলেন। আমি ঘরে চলে এলাম। রাত্রিরে একটা কাণ্ড হলো। রাত্রে স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখছি একটা লাল সুরকি রাস্তা, দুদিকে বেশ সবুজ গাছ টাছ আছে। সেই রাস্তা দিয়ে যাচ্ছি মহাপুরুষ মহারাজের সঙ্গে। আর দেখছি, একবার দেখছি মহাপুরুষ মহারাজ, একবার দেখছি বিজ্ঞান মহারাজ। বারবার স্বপ্ন দেখছি। তারপরে বেড়ানো হয়ে গেল, ফিরে এলেন। এসে মহাপুরুষ মহারাজ যে ঘরে থাকতেন, মহাপুরুষ মহারাজ গিয়ে ও খাটে শুয়ে পড়লেন। তা বললেন, একটু পাটিপি দিবি নাকি? তা আমি একটু পাটিপি দিচ্ছি। দেখছি, একবার দেখছি বিজ্ঞান মহারাজ, একবার দেখছি মহাপুরুষ মহারাজ। সারা রাত এরকম হলো। তারপরে ঘুম ভাঙতেই তখন আমার মন থেকে স্বপ্নের ফলে এফেক্ট হয়ে গেছে যে তাহলে ঠিক আছে, তাহলে ইনিস তিনি, তাহলে ঠিকই আছে। তাহলে সকাল যেই অনেকদিন মহারাজ দরজা খুলেছে, খুলতে গেছি, গিয়ে বলছি, মহারাজ তাহলে এইরকম কালকে হয়েছে,
কি করি, স্বপ্ন তো আফটার অল মাথার ফিকশন তো। বলে না 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 না, ওটা তো দর্শনই হয়েছে, তুই আজকে আবার যা। ঠিক আছে, কলেজ ফাঁকি দিয়ে আবার এলাম, তারপরে দরজা খুলতেই যখন ঢুকেছি, এই যে আসুন 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 আসুন, বসুন 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 বসুন। ওরে বাবা, আগের দিন একেবারে তাকালেনও না, আর এই দিন একেবারে দয়ার সাগর হয়ে গেছেন একেবারে। তা বললাম যে আমরা দীক্ষা চাই, এরকম এরকম। তুমি বেশ ঠিক আছে, কালকেই চলে আসবেন, কালকেই চলে আসবেন, ভোর ভোর আসবেন। অবশেষে পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা পেলেন তিনি। স্বামীনের বেদানন্দজি মহারাজ আশীর্বাদ করে বলেছিলেন, একদিন তুমিও দীক্ষা দেবে। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পরবর্তী ইতিহাস এই কথার সত্যতা প্রমাণ করবে। উনিশশো 14 জানুয়ারি বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠানের ঐতিহাসিক লগ্নে পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ উপস্থিত থাকার সৌভাগ্য অর্জন করেছিলেন। তখনও তিনি সঙ্গে যোগদান করেননি। পরবর্তীকালে সেই ঘটনা গভীর আবেগ ও ভক্তির সঙ্গে স্মরণ করতেন তিনি। মন্দির প্রতিষ্ঠার পরে উনি ঘরে ফিরে এসেছেন, তখনও বসেননি, দাঁড়িয়েই আছেন। ঘরে কয়েকজন ছিলেন, আমিও সেখানে ছিলাম। তা তখন তাকে বোধহয় ভরত মহারাজ জিজ্ঞেস করলেন যে আপনাকে যে স্বামীজি বলেছিলেন যে এইখানে রামকৃষ্ণের মন্দির এটা করতে করে ওপেনিং টোপেনিং করার কথা, তা আপনি করলেন, তা এখন কি স্বামীজি দেখলেন কি হলো, কি বুঝলেন? তো উনি যখন বললেন, উত্তর দিলেন, আমি তখন দাঁড়িয়ে ছিলাম ওর ঘরে ওখানে। উনি বললেন যে হ্যাঁ, আমি ঠাকুরের পুষ্পাঞ্জলি ইত্যাদি দিয়ে আমার যে করার করে প্রতিষ্ঠা হয়ে গেল, তখন দেখছি মন্দিরের যে ওপরে গোল থাকে সেখানটায় ওপরে স্বামীজি, রাজা মহারাজ এরা সব দাঁড়িয়ে দেখে প্রণাম করছেন। এর পাঠ নেওয়ার সঙ্গে সঙ্গে মনের মধ্যে তখন অন্য সুর বেজে চলেছে নিয়ত। একদিকে কেদার বাবা বলছেন এ পড়ার দরকার নেই, অন্যদিকে স্বামী মাধবানন্দজি মহারাজ বলছেন পাশ করে আসতে। কিন্তু নিয়তিকে কে খণ্ডাবে? কেদার বাবা আমাকে একদিন প্রায় লাঠি ধরে পেটান, এমন অবস্থা হয়ে গেছে। তোমাকে বলছি, তুমি শুনছো না, এরপরে দেরি করলে তোমার হবে না, গোলমাল হয়ে যাবে। এই সব হলো। আমি তারপরে এসে গঙ্গা স্নান করে আর পড়তে গেলাম না, ফিরে গেলাম না, আমি তবে জয়েন করলাম। সঙ্ঘে যোগদানের আগে নিয়েছিলেন পরিবারের অনুমতি। একটু মনে মধ্যে লেগেছিল, আমি বড় ছেলে, তার জন্যে মনে একটু হয়েছিল, কিন্তু তার জন্য যে কোনো একটা খুব বড় রকমের কিছু করে তা কিছু করেননি। 1941-এর 23 জানুয়ারি রামকৃষ্ণের সঙ্গে যোগদান করেন সত্যকৃষ্ণ। বয়স তখন 22 বছর। यश्छन्दसा वृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृता। সঙ্ঘে যোগদানের পর তাকে প্রথম পাঠানো হয় দেওঘর বিদ্যাপীঠে। স্বামী জ্ঞানোত্তানন্দজি মহারাজের কাছে কিছুদিন কাজ করলেন। ওই বছরের 21 জুন বেলুড় মঠের নির্দেশে মায়াবতীতে চলে এলেন ব্রহ্মচারী সত্যকৃষ্ণ। প্রথম 6 মাস তৎকালীন সম্পাদক
স্বামী বিপুলানন্দজি মহারাজকে সম্পাদনার কাজে সহায়তা করেছিলেন। পরের বছর শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজকে প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদনায় সহায়তা করেছিলেন সহকারী সম্পাদক রূপে। তার পাণ্ডিত্য ও লিখন শৈলী দিয়ে স্বামী গম্ভীরানন্দজির আস্থাভাজন হলেন অচিরেই। এই সময়ে কয়েকটি প্রবন্ধ ও গ্রন্থ সমালোচনা এই পত্রিকায় প্রকাশ করেছিলেন সত্যকৃষ্ণ। স্থান ও কাজ পরিবর্তনের আহ্বান এলো এবার। সংঘাধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজ তাঁকে সেবক হিসেবে চেয়ে পাঠালেন। পূজনীয় বিরজানন্দজি মহারাজের পাশের ঘরেই থাকতেন তিনি। তার সুন্দর স্বভাব ও কাজের দক্ষতার জন্য মহারাজ্যের নির্ভরতার পাত্র হলেন খুব তাড়াতাড়ি। 1945-এ পূজনীয় স্বামীজির কাছ থেকে ব্রহ্মচর্য পান। নতুন নাম হয় শান্তি চৈতন্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণের শুভ জন্মতিথির দিন তৎকালীন ষষ্ঠ সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজ তাঁর প্রিয় সেবককে সন্ন্যাস ব্রত দীক্ষা দিলেন। সন্ন্যাস গ্রহণের পর তার নাম হল স্বামী আত্মস্থানন্দ। বেলুর মঠে 1951 সালে ষষ্ঠ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের মহাসমাধি ঘটে। 1944 থেকে 1951 সাল পর্যন্ত স্বামী বিরজানন্দজি মহারাজকে দীর্ঘ 7 বছর সেবা করার পর স্বামী আত্মস্থানন্দজি মহারাজ উত্তর ভারতের দেরাদুন, আলমোড়া, বৃন্দাবন প্রভৃতি স্থানে তপস্যা করতে বেরিয়ে পড়েন। শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য বৈদান্তিক সন্ন্যাসী জগদানন্দজি মহারাজের কাছে শাস্ত্র চর্চা করেন ও তার অন্তিম লগ্নে স্বামীজিকে সেবা করেন। 1952 সাল পূজনীয় স্বামী আত্মস্থানন্দজির জীবনে এলো আরও বড় দায়িত্ব। মানুষের সেবায় আত্মনিয়োগ করলেন স্বামীজি। রাঁচি টিবি স্যানিটোরিয়ামের সহ সম্পাদকের দায়িত্ব নিতে বলা হয়। সম্পাদক ছিলেন স্বামী বেদান্তানন্দজি মহারাজ। স্বামী আত্মস্থানন্দজির উদ্যোগে এবং প্রবল পরিশ্রমে ওখানে তৈরি হয় প্যাথোলজি বিভাগ, সাধুদের জন্য আলাদা ওয়ার্ড, কটেজ প্রভৃতি। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের সঙ্গে যোগাযোগ করে অপারেশন থিয়েটার তৈরি করেন। ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্বাস্থ্যকেন্দ্রে পরিণত করেন রাঁচি স্যানিটোরিয়ামকে। শুধু চিকিৎসা ব্যবস্থা নয়, ওই অঞ্চলে জলের অভাব দেখে দূরদর্শী পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ একটি স্থায়ী সমাধানের চেষ্টা করেন। For his very efficient administration, able organizing capacity, daring approach, strict punctuality, deep concern for the poor and the underprivileged, respectful attitude for spiritually oriented persons. He was humorous, jovial in nature, and had adorable leadership qualities. His exemplary life and spiritual acumen has left an indelible impression in the minds of all those who were fortunate to be in touch with him. The marvels of his organizing capacity were revealed not only in his participation in the Ranchi Sanatorium, Yangon Hospital, Rajkot Temple, but also in mobilizing
massive relief operations in drought-stricken Gujarat, flood-devastated West Bengal, earthquake-affected Latur, tidal wave hit coastal Andhra Pradesh, or among the victims of human atrocities in Tripura. His slogan was, late relief is no relief. And so even under all odds, he would send his team among the first to stand by the hapless people. Revere Maharaj had a special affinity to all those novices. Every day after night meal, he would jointly meet all of them in a small residential room, and after some scriptural reading, converse with them as a very dear friend amidst jokes and laughter. All those brahmacharis learned a lot of important lessons in life through their such informal discussions, so as to steer clear the rigor of their initial monastic life. Revered Maharaj was an ideal crisis manager. Whenever there would be any calamity, disaster, urgent issues, he would plunge into the problem with heart and soul till the matter is resolved. Once there was a crisis on one of our remote centers in Northeast, and the tribal people became very hostile due to an accidental death of an inmate. The situation was almost beyond our control. As soon as the news reached the headquarters, then Revered Maharaj was entrusted to tackle the problem. Immediately we boarded the first flight to Guwahati. Myself accompanied Revered Maharaj and reached Guwahati Ashrama in the evening. Immediately we hired a Maruti van and travelled throughout the night to reach that remote center. The following morning, he was at the forefront. Due to a lot of persuasion from the local people, from government, from all other sides, Maharaj resolved the problem, and it was a miracle that such a deep crisis was resolved in a very amicable way. Revered Maharaj was a great lover of music. During the long travels by car, as soon as it would become dusk, he would encourage us to sing the Arati loudly. He would join there. He was a lover of Kali Kirtan and Vaishnava songs. He would join us, he would sing, and he would make us sing. And it was always a joyful experience. শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের আশীর্বাদে স্বামী আত্মস্থানন্দজি বৃহত্তর মানুষের স্বার্থে নিজেকে নিয়োজিত করতে লাগলেন ক্রমশ। বার্মায় তখন রামকৃষ্ণ মিশনের একটি শাখা কেন্দ্র ছিল এবং সেখানে একটি হাসপাতালও ছিল। এই কেন্দ্রের দায়িত্ব নিয়ে তাঁকে এবার পাঠানো হলো রেঙ্গুনে। সেখানে অল্প কিছুদিনের মধ্যেই হাসপাতালটির উন্নতির জন্য মনোনিবেশ করলেন। প্রবল পরিশ্রমে হাসপাতালের সবকটি বিভাগ সম্প্রসারিত হলো। তার সময় এটা হয়ে উঠেছিল বার্মার সেরা হাসপাতাল। সেই যুগে হার্ট সার্জারির ব্যবস্থাও হয়েছিল। বার্মায় সামরিক শাসন জারি হওয়ার পর 1965 সালে রামকৃষ্ণ মিশনের কাজকর্ম বন্ধ করে মহারাজ সবাইকে স্টিমার যোগে ভারতে নিয়ে আসেন। নবম সংঘাধ্যক্ষ পূজ্যপাদ স্বামী মাধবানন্দজি মহারাজের জীবনের অন্তিম লগ্নে রেঙ্গুন থেকে ফিরে এসে স্বামী আত্মস্থানন্দজি তাঁর সেবা করেন। স্বামী বিবেকানন্দ কর্মযোগে বলেছেন, সকল কর্মের উদ্দেশ্য মনের ভিতর পূর্ব হইতে যে শক্তি রহিয়াছে তাহা প্রকাশ করা।
আত্মাকে জাগাইয়া তোলা। স্বামীজির কর্মযোগে নিজেকে বারবার সঁপে দিয়েছিলেন স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। গুজরাটের রাজকোট আশ্রমের দায়িত্ব দেয়া হলো। পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ বেলুর মঠের দায়িত্ব নিয়ে আসায় তাঁর স্থলাভিষিক্ত হলেন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। দায়িত্ব নেওয়ার পর মহারাজ এই আশ্রমেরও সর্বাঙ্গীন উন্নতির জন্য নানা পরিকল্পনা করতে শুরু করেন। গুজরাটি ভাষা শিখতে শুরু করেন। পরবর্তীতে গুজরাটি ভাষায় লেখা ও বলার দক্ষতা অর্জন করেছিলেন। ভয়ঙ্কর বন্যায় ভেসে গেল সুরাট। বিধ্বংসী জলে রাস্তাঘাট, সাধারণ মানুষের ঘর বাড়ি সব তছনছ হয়ে গেল। তখন মহারাজের সেবা কাজের আর এক নতুন দিগন্ত যেন উন্মোচিত হলো। এই সময় বেশ বড় আকারে রিলিফের কাজ শুরু করেন তিনি। আর্ত ও বিপর্যস্ত মানুষের সেবায় সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার এক ঐশ্বরিক প্রচেষ্টা দেখা গেল তার মধ্যে। মানুষের অসহায়তায় কেঁদে উঠল তাঁর প্রাণ। ত্রাণ নিয়ে পৌঁছলেন দিকে দিকে। সাহায্যের হাত বাড়িয়ে দিল সমাজের সর্বস্তরের মানুষ। সহায়তায় হাত বাড়িয়ে দিলেন মিস্টার কান্তি ভাই সারাফ, এক্সেল ইন্ডাস্ট্রিজের অধিকর্তা। যেখানে আমরা গেলাম রাহাত করতে, সেলা করতে, তখন ও মাঝে মাঝে কাঁদতেন, এই লোকের এই অবস্থা, এই বিল্ডিং পড়ে গেছে, পানি যে জিনিসপত্র চলে গেছে। খুব ব্যথা হতো না, মানে দেখেই ওনার মানে খুব ব্যথা হতো। তো সুরত ডিস্ট্রিক্টে আমরা গিয়েছিলাম, অনেক দিন ওখানে থাকলাম। আর তারপরে ওখানে অনেক কাজ করা হলো, গাঁৱে কাম করা হলো, স্কুল হলো, পানির ব্যবস্থা হলো, সব প্রকারের সুবিধা ওখানে করে देवा हलो। आस्ते आस्ते दो एक साल ओखाने थाकते हलो। के बाद हम लोग आए कच्छ में। खबर नहीं कैसा ही है, महाराज का नाता एक कच्छ लोगों के साथ एक अद्भुत उनका संबंध उनके साथ हुआ। हम लोग गए, 3 दिन हम लोग कच्छ में घूमे। 3-4 साल का अकाल था, बहुत तकलीफ था लोगों का, लेकिन कच्छी लोगों का एक खमीर है, वो कभी कोई अपना दुख का बात दूसरे को बोलेगा नहीं। हम लोगों ने देखा, बहुत सा विलेज में गया, रात का शाम को, और धानीटी गांव में हम लोग गए। आरती का समय था, वो आहिर लोग, राधा कृष्ण का पुजारी भगत, हम लोग वहाँ पर गए। और वो लोगों का जो बैठक का जगह था, जिसको बोले चौक, वहाँ पर हम गए। जाके वो लोग, गांव के लोग बैठे थे, बोला हम आप लोगों को तकलीफ में हैं, हम आप लोगों को खाना खिलाएंगे। तो बहुत से लोग बोले नहीं नहीं, हम साधु लोगों का खाना नहीं खाएंगे। तब महाराज बोले नहीं नहीं नहीं, ये हम कोई साधु के खाना खिलाने नहीं आए। आप सुना है आप लोग तकलीफ में हैं, कोई कोई लोग को रात को खाना भी नहीं मिलता है, इसलिए हम आपको भगवान का प्रसाद देने आया है, और जब मानो अच्छा चीज आएगा हमको वापिस दे देना, हम तो सेवा का काम करते हैं। तब ये लोग राजी हुए, और हंसते 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 हम लोगों ने सेटिंग किया खाना बनाने का। वो लोगों का खाने का क्या, बाजरी का रोटी, मग का दाल, मरचा और छाछ, वो लोगों का खास ही खाना। हम रोज उसको वो चीज देते थे, और संडे को एक मिठाई बना के उनको खिलाते थे। उन्होंने 6 महीने तक हम लोगों ने उनको रोटी खिलाया। धीरे 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 प्रचार हुआ, अगल बगल का
लगभग 20 गांव हमारे पास रोटी लेने के लिए आते थे। अभी महाराज का आशीर्वाद से वो गांव का परिस्थिति इतना बढ़िया है, कल्पना के बाद की बात है। अभी वो गांव में 1200 हीरा होंडा है, 400 कार है, 800 ट्रक है और बहुत सा चीज भगवान ने वो गांव में दिया है। गांव बहुत खुशी है और महाराज का आशीर्वाद, आत्मस्थानंद महाराज का आशीर्वाद से हमारा गांव में सब लोग खुशी है, खुशी, सब प्रकार का कोई दुख नहीं है। ধানেটির মানুষ আজও মহারাজকে ভগবান সমভক্তি করে। পরবর্তীকালে যখন তিনি সহ সংঘাধ্যক্ষ, তখন এই ধানেটিতে একাধিকবার এসেছিলেন। একটি মেয়ে আবেগ স্পর্শ ভাষায় বলে ওঠে, রাম অযোধ্যায় ফিরে আসার পর অযোধ্যাবাসীর যেমন আনন্দ হয়েছিল, এই ধানেটিতে মহারাজ আসায় আমাদেরও আজ সেই রকম আনন্দ হচ্ছে। পরম পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজ আমার জীবনের অনেকটা অংশ জুড়ে আছেন। আমি তাকে প্রথম দেখি 1948 সালে আমার দীক্ষার আগে। উনি তখন পরম পূজ্যপাদ ষষ্ঠ অধ্যক্ষ স্বামী ব্রজানন্দ মহারাজের অন্তরঙ্গ সেবক। সেই সময় আমার দীক্ষার সুযোগেই তার সঙ্গে আমার প্রথম পরিচয়। এছাড়াও তিনি মহারাজ তো ব্রজানন্দ মহারাজ বছরে মাত্র অল্প দিন এসে বেলুমঠে থাকতেন, 6 মাস থাকতেন সম্রাতলায়, 6 মাস থাকতেন নিচে, তারপর বেলুমঠে থাকতেন। মায়ের তিথি পুজোতে আসতেন, তিথি পুজোর আগে আসতেন, আর ঠাকুরের তিথি পুজোতে সন্ন্যাস নিয়ে বেরিয়ে যেতেন। এই যে যেটুকু সময় মহারাজ এখানে থাকতেন মঠে, সেই সময় একবার সত্যকৃষ্ণ মহারাজ তার পূর্বাশ্রমের মাকে দেখবার জন্য জিয়াগঞ্জে যেতেন। জিয়াগঞ্জে যাওয়ার পথে পরে বহরমপুর, সেইখানে আমি তখন ছাত্র। সেই সময়তে তিনি আমাদের সঙ্গে তার দেখাশোনার সুযোগ হতো। বিশেষ করে তার বাবা ছিলেন আমাদের পরিবারের খুব ঘনিষ্ঠ পণ্ডিত রামনারায়ণ তর্কতীর্থ, আমি তাকে জ্যাঠামশাই বলতাম। তিনি জিয়াগঞ্জ থেকে শহরের বহরমপুরে কোনো কাজ করবার প্রয়োজন হলে এসে আমাদের বাড়িতে উঠতেন। এই সুযোগেই তার সঙ্গে, তাদের পরিবারের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা হয়। সত্যকৃষ্ণ মহারাজ হিসেবে জানতেন, সেই জন্যে আমার বাবার সঙ্গে মহারাজের, সত্যকৃষ্ণ মহারাজের ঘনিষ্ঠতা ছিল। এবং আমার দীক্ষাও হয় খানিকটা সত্যকৃষ্ণ মহারাজ আর শ্রদ্ধানন্দ স্বামীর চেষ্টাতে, কারণ আমার মাত্র তখন 15 বছর বয়স। সেই সময় থেকে আমি পূজনীয় সত্যকৃষ্ণ মহারাজকে জানি। আমার সঙ্গে তার সম্পর্কটা এমন ছিল যে পূজনীয় শব্দটা বলতে আমার মুখে আটকাচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যে অসাধারণ ব্যক্তিত্ব এবং কর্মদক্ষতা তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন, যা রামকৃষ্ণের সঙ্গে দুর্লভ। লাটুরে যেদিন প্রথম ভূমিকম্পের খবর কাগজে বেরোলো, কাগজে প্রথম পাত্রে লাটুরের ভূমিকম্পের খবর আমি পড়ে শোনাতাম। মহারাজ আজকে কাগজে বিরাট খবর, লাটুরের ভূমিকম্প হয়ে গিয়েছে। ভালো করে পড়তো, সব শুনে আমাকে প্রথম বললেন, একটু ফোন কর। কোথায় ফোন করবো? রায় সাহেবের কাছে ফোন কর। এই PRS এর মিস্টার রায়, SK রায় বাড়িতে ফোন করতেই মার ফোন পেয়ে প্রথম বললেন রায় সাহেবের সঙ্গে কথা, আজকের কাগজ দেখেছেন? না এখন দেখি। দেখুন, দেখে বলুন আমরা কাজ শুরু করবো, আমরা কত দিতে পারবেন। প্রথমেই ভিক্ষার ঝুলিটি দিয়ে দাঁড়িয়েছিলেন এই রিলিফের, লাটুরের মানুষের, দুর্দশাগ্রস্ত মানুষের জন্য তার প্রাণ কেঁদে উঠেছিল। তাই তিনি প্রথমেই ভিক্ষার হাত পেতেছিলেন রিলিফের। তিনি যে টাকাটা দিলেন সেই রাত্রেই স্বামী শিবমানন্দকে তিনি পাঠালেন সেই চেক দিয়ে বম্বে, সেখান থেকে লাটুরে গিয়ে আমাদের রিলিফে। রামকৃষ্ণ মিশনই প্রথম এই পূজ্যপাদ সত্যকৃষ্ণ মহারাজের বিরাট হৃদয়ের টানেতে সেখানে তিনি রিলিফ শুরু করেছিলেন। সেই রিলিফ দীর্ঘদিন ধরে চলেছিল। রাজকোটে রামকৃষ্ণ আশ্রমের দায়িত্ব নেওয়ার পর মহারাজ একটি সুন্দর মন্দির নির্মাণের ইচ্ছে প্রকাশ করলেন। বেলুড় মঠের তদানীন্তন অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ অনুমতি দিলেন এবং মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। That he has taken a one big project to have a big Ramakrishna Mission's Mandir at Rajkot. Temple was there,
But it was a small temple. But he has a dream. Its temple should be like as good as a Belur Math. He tried to convince all the people. We also argued that why we need temples. We would like to serve the people, even if it is a small temple. But he convinced all and tried hard. Go door to door. We also, all the people have tried to collect the funds. 1979 সালের 6 এপ্রিল রাজকোট আশ্রমের এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ সংঘের তৎকালীন 10ম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। ওম শান্তি 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 হরি ওম। রাজকোটে থাকার সময় 1973 সালে রামকৃষ্ণ মঠের ট্রাস্টি এবং গভর্নিং বডির অন্যতম সদস্য নির্বাচিত হন। আরেকবার মহারাজ তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, রিলিফ ইনচার্জ। তো একটা সাইক্লোন এসছে, তখন তো মালিকান গুন্টি, সেটা হচ্ছে যে আমাদের বসিরহাটে পরে আমাদের হাসনাবাদ আছে। হাসনাবাদ থেকে ওটা অনেক দূরে যেতে হয়, যে নদী দিয়ে যেতে হবে। এটা এদিকে বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া। 7 ঘন্টা লাগলো শুধু যেতে। একটা স্পেশাল লঞ্চের ব্যবস্থা করা হচ্ছিল। ওখানে আমরা একটা স্কুল একটা ছিল, সেটা ভেঙে গেছিলো। আমাদের রামকৃষ্ণ মিশনের নেই, বাইরে গভর্নমেন্টে কিছু একটা ছিল। এখন ছেলেমেয়েরা এখন পড়তে পারছে না ইত্যাদি। তখন আমরা রিলিফ করতে যখন গেলাম, বলো ওখানকার স্থানীয় লোক বলো, দেখুন আমাদের স্কুলটা সব ভেঙে গেছে ইত্যাদি, এই সাইক্লোনে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ হবে, আপনারা কিছু করুন ইত্যাদি। তো ওটা করতে হলো। আরেকবার এখানে আমাদের জামশেদপুরে মহারাজ যাবেন, ওখানে আমাদের কালিদা মহারাজ ছিলেন, তিনি মায়ের শিষ্য ছিলেন, অনেক বয়স ছিল। তিনি বহু বছর ওখানে আছেন। তারপর বয়স হয়ে গেছিল, তারপর প্রায় তখন বেড রিডেনই ছিলেন ইত্যাদি। মহারাজ বলেন আমি দেখতে যাব, মায়ের শিষ্য। তখন আমাকে অদ্বৈত আশ্রমে ফোন করলেন, কি করছো? মহারাজ এটা কাজ করছো। না না না, তুমি চলো চলো চলো। কোথায় যেতে হবে? না, জামশেদপুর আমি যাচ্ছি, তোমাকে যেতে হবে। আর তুমি যে ল্যাংড়া আমটা নিয়ে আসবে। মহারাজ আবার উদ্বোধনকে বলেছিলেন, তোমরা ওখান থেকে মিষ্টি তোমরা এটা কিনে দিয়ে দেবে। আমি যাচ্ছি, আমাকে স্টেশন পৌঁছে দিয়ে আসবে ওটা। আরেকটা কাউকে বলেছেন তোমরা মাছ নিয়ে আসবে, বড় একটা হাঁড়ির মধ্যে বড় বড় মাছ, যত বড় সাইজ থাকে তত ভালো ইত্যাদি। তারপর মনে হচ্ছে গোলপালকে ওটা বলেছেন। আর প্রায় 19 জন আমরা ছিলাম এখানে। এটা রিলিফ সেকশন থেকে মুক্তিনাথানন্দজি, প্রকাশ মহারাজ ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার, তারপরে আরও অনেক সাধু ব্রহ্মচারী এখান থেকে, শুধু বাইরে থেকে শুধু আমি অদ্বৈত আশ্রম থেকে একা ছিলাম ইত্যাদি। 19 জন অ্যাট এ টাইম ওটা চলে গেলাম। তো উনি সব 19 জনের টিকিট না, সেটা সে ব্যবস্থা করলেন। তারপর ওখানে যখন পৌঁছলাম, তো সবাই গেলাম মহারাজের কাছে, কালিদার কাছে। তখন মহারাজ খুব জোরে জোরে, মহারাজ মহারাজ উঠুন, আমরা এসছি আপনাকে দেখতে ইত্যাদি। তো ব্যাস মহারাজকে বসানো হলো খাটের উপরে। দেখুন আমরা কি নিয়ে এসছি আপনার জন্য। এই দেখুন এতগুলি আম নিয়ে এসছি, ল্যাংড়া আম, একদম টাটকা। এ দেখুন কতটা মিষ্টি আপনার জন্য নিয়ে এসছি। মাছ নিয়েছি। মাছ নিয়েছো কোথায়? এ দেখুন হাঁড়িতে হেঁটে দেখানো হলো, বড় বড় মাছ ইত্যাদি। মহারাজ খুব খুশি ইত্যাদি। তো যা একটা মহারাজ নানাভাবে ওনার সঙ্গে গল্প করে, কেন উনি তো মঠে আসতেন না, বহু বছর তিনি আসেনি। তারপরে রাতের দিকে ওনাকে রাজি করে নিলেন, মহারাজ আপনি এটা মঠে আপনি চলুন আমাদের সঙ্গে। না 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 ভাই, আমার বয়স হয়েছে, আমি পারবো না এই বয়সে। না না না, আমি হারতে পারি। বলছি আপনারা কিছু করতে, আমরা সব দায়িত্ব নিচ্ছি। এমনভাবে তাকে কনভিন্স করলেন না, সবাই অবাক হয়ে গিয়ে কী করে মহারাজ রাজি হলেন। আগে থেকে কোনো প্ল্যানিং নেই। তারপরে আমরা 19 জন, ওখানকার আরও 5-7 জন সঙ্গে সঙ্গে টিকিট করা হলো। এতজনে 24-25টা টিকিট করা হলো। তখনকার দিনে টিকিট পাওয়া খুব কঠিন ছিল। সে 25 জনের টিকিটের ব্যবস্থা করা হলো।
আর সেদিনই রাত্রে আমরা চলে এলাম। সেদিনই রাত্রে সবাই আবার কী ব্যাপার, আমাদের তো পরের দিন যাওয়ার কথা ছিল। না না, মহারাজ রাজি হয়ে গেছে, কালকে যদি উনি যদি বলেন না আমি যাবো না, আবার সব কিছু গোলমাল হবে। এখন মহারাজ রাজি হয়ে গেছেন, বাস চলো মহারাজকে আমরা নিয়ে যাবো। 25 জন এসে মহারাজকে আমরা ট্রেনে তুলে এখানে বেলুমাঠে নিয়ে এলাম। সেই লাস্ট, তারপরে আর তিনি ফিরে যেতে পারেনি কালিদা মহারাজ। এটাই বলতে যাচ্ছিলাম, মহারাজ যেটা চাইবে না সে করে ছাড়বে, কারো হিম্মত নেই না আমি করবো না ইত্যাদি। তারপর সিঙ্গাপুরে আমাদের একটা সমস্যা ছিল, যারা এখান থেকে সাধুদের ট্রান্সফার হতো, পোস্টিং হতো ওখানে, তারা 2 বছর পরে আর রিনিউ করতো না। বলছে না না 2 বছর বেশি আমরা থাকতে দেবো না। তো আরে যাচ্ছে একজন সাধু, এমনি ভিসা পেতে অসুবিধা, তারপর 2 বছর আবার চলে আসতে হতো, আবার এখান থেকে পাঠানো, দেখা গেল না এভাবে চলবে না। তো ওদেরকে বলালো, আরে তোমরা গভর্নমেন্টের কাছে যাও ইত্যাদি, ওদেরকে বলো ইত্যাদি। বলছে মানে আমরা অনেক চেষ্টা করেছি, হচ্ছে না। তো বলছেন ঠিক আছে আমি নিজে যাব। মহারাজ এখান থেকে সিঙ্গাপুর গেলেন নিজে। তারপর বলেছেন কার সঙ্গে কাকে ধরলে এটা কাজটা হবে। বলছে মহারাজ একজন ইন্ডিয়ান আছে, সে একটা মিনিস্টার, কিন্তু খুব পাওয়ার আছে, তো যদি ওকে বললে হয়তো কিছুটা করতে পারে, ওর মাধ্যমে হয়তো আমরা মানুষে কিছুটা করতে পারবো। ঠিক আছে তোমরা অ্যাপয়েন্টমেন্ট নাও, আর ফাইল টাইল সব তোমরা রেডি রাখো, কোথায় কবে কাকে কাকে কী করা হচ্ছে, কী ওদের নিয়ম কানুন ইত্যাদি। তো তারপর যখন মিনিস্টারের কাছে গেলেন, ফাইল টাইল কিছু না দেখে না সব ওকে এমনভাবে কনভিন্স করলেন, সে রাজি হয়ে গেল। সব বলছে হ্যাঁ ঠিক আছে আমি আমার তাহলে কোটা সিস্টেম করে দেবো, আপনাদের সাধু এখানে এটা 5 জন সাধু থাকতে পারে, আর 2-3 জন ওয়ার্কার, ধরুন কুক আছে या অন্য কোনো চাকর টাকারিতে ওখানে তো পাওয়া যায়, পেটে অনেক খরচা, সেটি এখান থেকে এখনও সেই নিয়মটা চলছে। 1975 সালে আগস্ট মাসে বেলুর মঠে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়ে অন্যতম সহকারী সাধারণ সম্পাদক হিসেবে যোগদান করেন স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। শুরু হলো পূজনীয় মহারাজের জীবনের পরবর্তী এক গুরুত্বপূর্ণ অধ্যায়। Ramakrishna Mission was conducting a very big relief work somewhere in Bengal. At that time, Revered Maharaj was the General Secretary of the Ramakrishna Order. One day, there was a telephone call for him, and when he took the telephone, the person at the other end told him that they are sending 200 lorry loads of rice for the sake of the relief work. Swamiji naturally congratulated them, thanked him, and then asked for the details of the person who is giving all those donations. But somehow the person who was speaking was very reticent. He did not want to give any more details. He was always avoiding. Naturally, Swamiji could easily see that this was connected with black money. Therefore, he flatly refused the offer. Sometime during 1967, probably in the month of December, the Mumbai Center had given me the responsibility of conducting a spiritual retreat of 15 days duration for the benefit of college students. Since the entire responsibility was on me, I was feeling very much tired. During that period, Revered Atmaswami came there. Actually, he was the president of the Rajkot Ashram at that time. He came as a resource person to address the college students. And when he noticed that I had been very much tired, he personally came to me and invited me to go to Rajkot after the retreat was over for a period of 2 to 3 weeks,
and rest completely. I was so happy to hear him and then accepted the offer. After the retreat was over, I went to Rajkot and stayed there for about 2 weeks. During those 2 weeks, he took care of me very well, very nicely, with great love and affection. সহকারী সাধারণ সম্পাদক হিসেবে অন্যান্য নানা কাজ করা ছাড়াও তার সবচেয়ে বড় অবদান ছিল ত্রাণ ও পুনর্বাসন ক্ষেত্রে। দীর্ঘদিন এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত হিসেবে কাজ করেছেন তিনি। তাঁরই উদ্যোগে রিলিফ বিভাগের অর্থভাণ্ডার প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। সর্বস্তর থেকে অনুদান আসতে থাকে, সঙ্গে স্থায়ী আমানতের পরিমাণও বাড়ে। অন্ধ্রে ভিভিসীমা কলোনিতে তাঁরই করা পুনর্বাসনের কাজ স্মরণীয় হয়ে আছে। 1978 যে ভয়াবহ বন্যা হয়, ত্রাণের কাজ পরিচালনার জন্য মহারাজের উৎসাহ ছিল দেখবার মতো। দিনাজপুরে, রায়গঞ্জে, দিঘরাতে, মালদার গাজলে প্রকৃতির তাণ্ডবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক চেতনার সর্বোচ্চ উদাহরণ স্থাপন করেছিলেন। আমাদের যে রিলিফ, আজকে রিলিফ সম্বন্ধে রামকৃষ্ণ মঠ মিশনকে কখনোই ভাবতে হয় না যে আমরা রিলিফ করব কি করব না, কারণ আমরা জানি আমাদের এত গচ্ছিত টাকা আছে যে সেই টাকাতে আমরা যে কোনো জিনিসের জায়গাতে রিস্ক নিতে পারি, আমরা এগিয়ে ঝাঁপিয়ে যেতে পারি। এটাও সম্ভব হয়েছে মহারাজের জন্য। এই রিলিফের জন্য 5,000 টাকা কেউ মনে করতেন যেন একটা অ্যাসেট, আর আজকে সেখানে 5 কোটি টাকাও আমরা রিলিফের জন্য সহজে খরচা করতে পারি। এই মাত্রাতে নিয়ে এসেছেন উনি। দেওয়ানগঞ্জে ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প মানুষের হাতে তুলে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে আহ্বান জানিয়েছিলেন। মহারাজের নেতৃত্বে রামকৃষ্ণ মিশনের সেই অসামান্য কাজের দৃষ্টান্ত দেখে শ্রী বসু সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে বলেছিলেন, আপনাদের দপ্তর এমন কাজ করতে পারে না। 13ই মে 1982 বালি দেওয়ানগঞ্জের ত্রাণে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এসেছিলেন। একটি বালিকা বিদ্যালয় বন্যায় ভূমিসাৎ হয়ে যায়। মিশনের পক্ষ থেকেও বিদ্যালয়টি পুনর্নির্মাণ করা হয়। প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধীকে দিয়ে তার উদ্বোধন করালেন মহারাজ। আরেকটি প্রজেক্ট যেটি হলো যে গ্রামের যারা লেখাপড়া যারা তেমন এগিয়ে আসতে পারেনি তাদের স্বরোজগারের ব্যবস্থা। এইটি একটি উমর একটা নতুন দিগন্ত, পল্লী মঙ্গল বলে তিনি সেটি করেছেন। প্রথম বালি দেওয়ানগঞ্জে শুরু করলেন, তারপরে সেটিকে আস্তে আস্তে ট্রেনে নিয়ে গিয়ে অন্যান্য জায়গাতেও শুরু করবার চেষ্টা করেছিলেন এবং তাদের জন্য যা তারা তৈরি করবে তাতে সেগুলো যাতে বিক্রির মতো হয় তাদের বেলুর মঠে একটা স্টোর তৈরি করা হয়েছে, সব শোরুম, পল্লীমঙ্গল শোরুম, এবং সেইখানে বিভিন্ন সেই তাদের দেখা দেখি বালি দেওয়ানগঞ্জে শুরু হয়েছিল, তাদের দেখা দেখি অন্যান্য আশ্রমরাও তারাও এই প্রজেক্টটা গ্রহণ করেছে। তার ফলে হয়েছে কি আমরা সে প্রতিটি আশ্রমে গ্রামের যে সমস্ত সাধারণ যারা কষ্টের দিন জীবনযাপন করে তারা মারা, মেয়েরা, ছেলেরা তারা যাতে দুটি বেশি আয় করতে পারে নিজস্ব আয়ের উপরে, তার জন্য একটা বন্দোবস্ত করার চেষ্টা করেছে। স্বামীজি যখনই দেখেছেন মানুষের ব্যথা কষ্ট, তখনই এগিয়ে এসেছেন তা লাঘব করার উদ্দেশ্যে। তাঁরই উৎসাহে কামারপুকুর মোবাইল ডিসপেন্সারি শুরু হয়। কামারপুকুরেই যাত্রীনিবাস নির্মিত হয়। কাঁথি মঠ ও গৌহাটি মঠে মন্দির নির্মাণ করেছিলেন। বেহালার বরিশায় বৃদ্ধাবাস তৈরি করেন। মঠে বুলেট প্রুফ কাঁচ বসিয়েছিলেন। আর ভবন গম্ভীরানন্দ মহারাজ উনি শুরু করেছিলেন, কিন্তু তখন সামান্য মতন যা অবস্থা আমাদের সীমিত আয়ে চলছিল। উনি বোধ করছিলেন
সাধুরা সারা জীবন এত সেবা করলো, আর বৃদ্ধ বয়সে একটু সেবা, কেউ দেখার থাকে না, কেউ তার খাবারটা ঠিক মতো পায় না, এটাও খুব লাগছিল। কিন্তু কোথা থেকে পয়সা পাবে? তিনি সেই জন্যে উনি এক মারোয়াড়ি ভদ্রলোক, তার সঙ্গে ভাব করলেন, তার বাড়িতে কতবার গেলেন, খেলেন, তাকে ইমপ্রেস করলেন, করে তার কাছ থেকে টাকা আদায় করলেন, করে এই আরোগ্য ভবনটি তৈরি করলেন। রাজভবন হওয়ার ফলে আজকে আমরা যারা সব বৃদ্ধ সাধুরা রয়েছি, আমরা বুঝতে পারছি যে তিনি কতটা আমাদের একটা সচ্ছল জীবনযাত্রার মান বাড়িয়ে দিয়েছে। সব কিছুতেই নেতার মতো এগিয়ে প্রয়োজনীয় কাজ করে গেছেন। স্বামীজিকে তাই ক্রাইসিস ম্যানেজার বলেও অভিহিত করা হতো। 1980 সালের ভক্ত সম্মেলন আর 1985 সালের যুব সম্মেলনে অ্যাকোমোডেশন অ্যান্ড রিসেপশন কমিটির চেয়ারম্যান ছিলেন পূজনীয় মহারাজ। তখন মহারাজ বলছিলেন ভালো করে সেটাকে, সেটা আমাদের উমানাথ এবং বাজার, সেটা ওটা রেকর্ড করে গেছে। মহারাজ বলছেন, স্বামীজি, উনি বলছেন বক্তৃতার মধ্যে, স্বামীজি, ইউ সে that if I get 100 student, 100 youth sincere to the backbone, I shall revolutionize the world. Here are 10,000, do whatever you want. বিশেষ করে এটা সকলের কারণ চোরালো উনি বলেছেন না, স্বামীজি, here are 10,000, you wanted only 100, here are 10,000, you do whatever you like with these people. You are the hope of the country of future. Yes. Please, Uttishthata Jagrata Pratyavadani Bodhaka. Here is the commander, Swami Vivekananda, the hero of the youth. For in life, salute him and follow him. Everything will be grand success. Thank you, Sri Ramakrishna Vivekananda. আমরা হঠাৎ খবর পেলাম যে 10-15 জন এরকম নকশাল ছাত্র তারা আসবে এবং আমাদের ওই বেলুড় মঠের মন্দিরের মধ্যে বসে অনশন করবে। তবে এটা ন্যাচারালি ওটা একটা খুব ওরা পাবে আর কি, প্রচার পাবে। তো আত্মস্থানজি কাছে যাচ্ছিলাম, তখন উনি বললেন, দাঁড়াও, আমার একটা কাজ আছে। তো আমি দাঁড়িয়ে থাকলাম। তো হঠাৎ দেখলাম কতগুলো ছেলে আসছে, উনি কাছে এদিকে এসে এমন ব্যক্তিত্ব, ওই নকশাল ছেলেগুলো ঠিক না করতে পারলো না। উনি ডাকলেন, ডেকে বললেন, কোথায় যাচ্ছ? ওরা কিন্তু সত্যি কথাই বললো, মন্দিরে যাচ্ছি, আমরা অনশন করব, আর তাতে করে সমস্ত মিডিয়া অ্যাটেনশন পাবো এবং বলবো আমাদের কি ঠাকুরের মন্দিরে বসে অনশন করবে। হ্যাঁ, মা রয়েছে, না খাইয়ে কখনো কাউকে ছাড়তেন না, এই প্রসাদ নিয়ে আয়তো ওনার ঘরে জুড়ি জুড়ি করে ওই সকালবেলাটা প্রসাদ থাকতো, ফল মিষ্টি নিয়ে এসে একটা করে করে হাতে দিয়ে বলছে, খাও খাও বলছি। আর ওই নকশাল ছেলে এরা ভয়ে ভয়ে ওনার সামনে সব খেতে লাগলো। আমি ওইটা দেখে খুব ইমপ্রেস হলাম, 15 জন ছেলে মেয়েকে একা এরকম ভাবে দাঁড়িয়ে এরকম ভাবে ইমপ্রেস। তারপরে সব পিঠে হাত দিয়ে বললেন, যদি তোমাদের যে কজের জন্য তোমরা লড়াই করছো সেটা সাকসেস সব প্রার্থনা করো। এখানে এসে ঠাকুরের সামনে বসে উপবাস করে কি মিডিয়া পাবে? প্রার্থনা করো, ঠাকুরের শক্তি পেলে তোমাদের যেটা চাইছো সেটা সফল হবে। 1992 সালে পূজ্যপাদ মহারাজ স্বামী আত্মস্থানন্দজি সংঘের সাধারণ সম্পাদক পদে বৃত হন। এই পদে তিনি 5 বছর ছিলেন। সংঘকে তিনি যে নেতৃত্ব দিয়েছিলেন তাই আধ্যাত্মিক সংগঠনের ইতিহাসে মনে রাখার মতন। স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িটি অধিগ্রহণের চেষ্টা অনেক দিন ধরেই চলছিল। সাধারণ সম্পাদক হয়েই পূজনীয় মহারাজ এই কাজে গতি আনার চেষ্টা করেছিলেন এবং সফল হয়েছিলেন। প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য কাজ শুরু হয়। অন্যদের পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা টিফিনের পয়সা বাঁচিয়ে সেই অর্থ পাঠিয়েছিল। এখন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অন্যতম সহাধ্যক্ষ মহারাজ
শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ শুভেচ্ছা জ্ঞাপন করবেন। পরম পূজ্যপাদ আমাদের অধ্যক্ষ মহারাজ পূজনীয় রবীন্দ্রনাথ মহারাজকে প্রণাম জানাই, গহনানন্দজিকে প্রণাম জানাই, আর অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী ভাইয়েরা এবং ভক্তমণ্ডলী সকলকে আমার প্রণাম, নমস্কার, শুভেচ্ছা সব জ্ঞাপন করি। এখানেই তো এই নরনারায়ণ নরেন্দ্রনাথ সেই সপ্তর্ষি মণ্ডল থেকে এসে এখানে ভূমিষ্ঠ হয়েছিলেন, এই সেই পীঠস্থান। তা একদিকে বলবো দুঃখের কথা, এটা আমরা জানি, সব বইয়ে টইয়ে সমস্ত জায়গায় আছে। স্বামীজি চলে গেছেন কোন বছর, তারপর 100 বছরও হয়ে গেছে, তাহলে একটু বেশি। এতদিন পরে এখানে আমরা এটা স্বীকৃতি দিচ্ছি, এই প্রতিষ্ঠান হচ্ছে, এটা হবেই, এটা পীঠস্থান, এটা কোনো আশ্চর্য কোনো কিছু ব্যাপার হচ্ছে না। এবং এখানকার ভাইব্রেশনে আবহাওয়ার ভেতরে সেই যে নরনারায়ণ নরঋষি এখানে এসেছিলেন, তার যে আশীর্বাদ, তার যে ধ্বনি সে এখনো রয়েছে। এবং এই জন্যই খুব আনন্দ যে দেরি হলেও পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার এবং আরো দেশের বিদেশের বহু বিবেকানন্দ অনুরাগীদের সাহায্যে আজকে এই কাজটি সুষ্ঠুরূপে সম্পন্ন হয়েছে এবং সঙ্গে পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজের হাতে এটির দ্বারোদ্ঘাটন হলো। 22শে মে 1997 বুদ্ধ পূর্ণিমার দিনে এই সংঘের অন্যতম সহ সংঘাধ্যক্ষ পদে আসীন হলেন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। 29শে মে 1997 পূর্বাশ্রমে গেলেন, দেখা করলেন মা ননীবালা দেবীর সঙ্গে। মাতা পুত্রের সে এক মধুর মিলন। পূজনীয় মহারাজের সঙ্গে আমি প্রায় সুদীর্ঘ 40 বছর একসঙ্গে কাটিয়েছি। বিশেষত 1978 সাল থেকে তা মহাসমাধির দিন পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানেতে বিভিন্ন পরিস্থিতিকে তাকে দেখবার, লক্ষ্য করবার, সঙ্গ করবার আমার সুযোগ হয়েছিল। তার মধ্যে কয়েকটি জিনিস আমি দেখতে পেয়েছি, যেগুলো আমাদের রামকৃষ্ণ সংঘেতে একবারে আদর্শ স্বরূপ। তার পুরো জীবনটি ছিল রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং তার পার্শ্বদের যে ভাবাদর্শ, জীবনাদর্শ, তিনি তার জীবনটি গঠন করেছিলেন। তার মূল মন্ত্র ছিল স্বামীজির শিব জ্ঞানে জীব সেবা, কর্মই উপাসনা, ওয়ার্ক ইজ ওয়ারশিপ। এই সাধনায় করে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। তিনি যেমন নিত্য দুবেলা জপ ধ্যান করতেন, অন্যান্য শাস্ত্রাদি পাঠ করতেন, ঠিক সেই মন নিয়ে, সেই প্রাণ নিয়ে তিনি এই কর্মযোগ করে গেছেন। তিনি ডাইনামিক ছিলেন, কোনো কাজে পিছুপা হতেন না, আর যে কাজে হাত দিতেন সেই কাজে তিনি সফলতা লাভ করতেন। তাকে বলা হতো ক্রাইসিস ম্যানেজার,
আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে কোথাও যখন কোনো পরিস্থিতি অবস্থা সামাল দিতে হবে তার ডাক পড়ত। আবার তিনি ছিলেন সমগ্র রামকৃষ্ণ মঠ মিশনের রিলিফ সেক্রেটারি। ভারতবর্ষের বাইরে যেসব রিলিফ কাজ হতো তা তদারক করতেন। তিনি খবর পাওয়া মাত্র প্রাকৃতিক দুর্যোগে যে কোনো স্থানে তিনি এই রিলিফ কাজ করতে সাধুদের পাঠাতেন। অতি তৎপরতার সঙ্গে তিনি সংগঠিত করতে পারতেন। তার পাওয়ার অফ অর্গানাইজেশন ছিল, আর তিনি বর্ন লিডার করতে পারেন। তার তিনি ডায়েরি রাখতেন, প্রত্যেক দিন ডায়েরি রাখতেন। তো ডায়েরি পড়লে বোঝা যায় যখন তিনি দুর্গত স্থানে যেখানে আমাদের রিলিফ হচ্ছে, আমাদের সাধু ভাইরা কাজ করছে প্রাণপণ দিয়ে, সেসব জায়গায় গিয়ে তাদের সঙ্গে থেকেছেন এবং সেখানে অবজারভেশন করেছেন। সেই অবজারভেশন খুব তীক্ষ্ণ ছিল, পুঙ্খানুপুঙ্খ ছিল, তার ডায়েরির মধ্যে পাওয়া যায়। সেই অনুযায়ী তিনি ব্যবস্থা গ্রহণ করতেন। আর তার জীবনের সবচেয়ে কয়েকটি বেশ শ্রেষ্ঠ কর্মযোগ ছিল। 1 নম্বর আমি বলবো যে স্বামী বিবেকানন্দের জন্মস্থান শ্রী 3 নম্বর গৌরমোহন মুখার্জি লেন, যেটাকে পৈতৃক ভিটা বলি, সেটি স্বামীজির শতবর্ষকীর আগে থেকেই চেষ্টা হয়েছিল ওটি গ্রহণ করার জন্য। অনেকেই এ কাজে হাত দিয়েছিলেন, কিন্তু কেউ সফলতা লাভ করতে পারেননি। তিনি সাধারণ সম্পাদক হয়েই তিনি এই কাজে হাত দিলেন এবং লোককে তিনি চিনতে পারতেন, কাকে কী কাজ দিলে তাকে সে করতে পারবে, সে কাজ উদ্ধার হবে, তাদের করতেন। সেসব সাধুদের তিনি পাঠিয়েছিলেন এবং অর্থ সংগ্রহ করেছিলেন। অর্থ সংগ্রহ করে কয়েক বছরের মধ্যে তিনি এই স্বামীজির পত্রিকাটা অধিগ্রহণ করেছেন। এবং যেখানেই তিনি খবর পেতেন যে এই আশ্রমের এই সেবা কাজের জন্য অর্থ দরকার, তিনি তৎক্ষণাৎ সেই কাজের জন্য অর্থ সংগ্রহ করে সেই আশ্রমের জন্য তিনি কাজ করেছেন। এবং তিনি এই যে নূতন সাধুরা যোগদান করে রামকৃষ্ণ সংঘেতে, তার তিনি ভারপ্রাপ্ত ছিলেন। এবং সাধুরা কোন আশ্রমেতে কোথায় কী কাজে পোস্টিং হবে তারও তিনি দেখাশোনা করতেন প্রথমের দিকে। এবং তিনি বেছে নিতেন এই কাজের জন্য এই উপযুক্ত, সেই সেন্টার থেকে তাকে তুলে নিয়ে ওই কাজে দিতেন। এবং সাধুদের চিকিৎসার জন্য সব সময় তিনি নিজে অগ্রসর হয়ে অর্থ সংগ্রহে, তখন তো অত বেশি পয়সা ছিল না, তাদের বিভিন্ন জায়গাতে হার্ট অপারেশন করা, বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় তাকে চিকিৎসা করে ভালো করে করা, সেটি করেছিলেন। এইভাবে তিনি বিভিন্ন ক্ষেত্রেতে বিভিন্ন দিক দিয়ে তিনি রামকৃষ্ণের সঙ্গে সেবা করে গেছেন। এবং তার এই যে কর্মই সাধনা, কর্মই উপাসনা, কর্মের মাধ্যমেই সিদ্ধি লাভ করা যায়, কর্মের মাধ্যমেই ভগবান দর্শন করে যায়, তিনি তার নিজ জীবন দিয়ে দেখিয়ে গেছেন। 1998 এপ্রিল থেকে আগস্ট এই কয়েক মাসে আমেরিকা, কানাডা, জাপান ও সিঙ্গাপুরে শাখা কেন্দ্রগুলি পরিদর্শন করেন এবং সেখানকার ভক্তদের আধ্যাত্মিক জীবনে অনুপ্রাণিত করেন। I am very happy to be here. It's a pilgrimage. আমি আত্মস্থানন্দজিকে প্রথম দেখি খুব সম্ভব 1960 সালে। তিনি তখন ডেঙ্গুন রামকৃষ্ণ মিশন হাসপাতালের মহন্ত। তিনি অদ্বৈত আশ্রম থেকে কলকাতার কাজকর্ম করতেন। বাংলাদেশে রামকৃষ্ণ মিশনের হাসপাতালকে তিনি শ্রেষ্ঠ হাসপাতালে পরিণত করেন। মহারাজের মতো এমন অক্লান্ত কর্মী আমি মঠ মিশনে খুব কম দেখেছি। সঙ্গে তিনি অনেক বড় বড় কাজ করে গিয়েছেন। আত্মস্থানন্দজি খুব দরদি সাধু ছিলেন। কোনো সাধু যদি কোনো বিষয়ে সাহায্য চাইত, তিনি সাহায্যের জন্য এগিয়ে আসতেন। 1998 সালে মহারাজ আমেরিকায় আসেন এবং আমাদের সেন্ট লুইস ও ক্যান্সাস সিটি বেদান্ত সোসাইটিতে কয়েকদিন থাকেন। 19 জুন শুক্রবার সন্ধ্যায়
ক্যান্সার সিটিতে তিনি বিরজানন্দজি মহারাজের সম্পর্কে স্মৃতিচারণ করেন। শিকাগো মহাধর্ম সম্মেলনে যাওয়ার আগে স্বামী বিবেকানন্দ পরিব্রাজক হয়ে ভারতের নানান জায়গায় ভ্রমণ করেছিলেন। 1892 24শে এপ্রিলে এসে দুদিন গুজরাটের ভাদোদরার দিলারাম বাংলোতে বাস করেন স্বামীজি। সহ সংঘাধ্যক্ষ হওয়ার পরে গুজরাটের দিলারাম বাংলোকে রামকৃষ্ণ মিশনের অধীনে এনে তাকে একটি শাখা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে, এই স্বপ্ন দেখলেন স্বামীজি। Atmasthani Maharaj got hold of me. He said, "You see, Porbandar, you have done it very nice, because I had to do a lot of work going to Gandhinagar and all that. Now that is done. Now you give me Dilaram at Baroda, so that I can die peacefully." I said, "You are not going to die so quickly. I don't want your lecture. I want Dilaram. আমি তোমার লেকচার চাই না, আমি দিলার মঙ্গল আমার পকেটে আছে যে আপনাকে দেব। He is such a senior Swamiji, he is a vice president at that time. Already, I think he is the vice president at that time. And then he is asking like a small child, "Amake Dilar Manglo diye do, ami jeno nishchinte morte pari." I got to the. Then I remembered. Then Chief Minister of Gujarat, Sri Narendra Modi. During his speech, he said, "I used to go to Swami Atmasthanaji at Rajkot." He told the name, so I remembered that he knows Atmasthanaji. Then I made Atmasthanaji telephone Narendra Modi. Then Atmasthanaji said, "I want Dilaram Manglo." He said, "Okay, I will give it." But nothing happened. Then again he telephoned after next year. Then he told, "You give my name that I will follow it up," but then nothing is going to happen. Then he said, "Swamiji will come to you." It was okay. Then I met Narendra Modi ji at Gandhinagar. He said, "I will give the bungalow, but not to you. I will give in the hands of Atmasthanaji. He has to come here." I said, "Yes, he will come." He has told. Again, I made him call, talk at that time. Yes, I will come. I will give to your house. He says, "I will come." He says, "Okay." Then he reached with the phone, Narendra Modi ji, collector of Baroda, "I want to give this bungalow to Ramakrishna Mission. Whatever is necessary, do it. I don't want to listen anything." And kept the phone. And called his private secretary. "We have to give this bungalow. I don't want to listen anything." He told me, "Now you follow these two persons. My work is over." Very difficult. For 2 years I had to go so many times. 30 times I went to Gandhinagar, 3,000 calls. Ultimately it was the Dilaram Manglo at Baroda. It was they handed over the bungalow at 1 rupee token, at 30 rupees land, 30 years lease at 1 rupee token. And Atmasthani Maharaj every month he will tell me, "Hey, what happened to Dilaram Manglo?" I said, "Yes, file is moving." "Your file is always moving, always moving." Huh? Then again I have to go to Gandhinagar. Every month he will telephone. Religiously. Then he followed it up. And then when he follows up, I have to follow up those offices. Anyway. So 18th April 2005, Narendra Modi came, handed over the bungalow, and Atmasthanaji was so happy. He just embraced him. "Oh, you gave Dilaram Manglo. You gave Dilaram Manglo. Now you must come to Belumata. I will give you nice prasad." 18 এপ্রিল 2005-এ রামনবমী তিথিতে পূজনীয় মহারাজ ও গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দিলারাম বাংলো হস্তান্তর হল। આજ તો બહુ આનંદના દિન છે. મારે જે કેટલો આનંદ થાય છે હું તમને સમજાવી નહીં શકું. અંગ્રેજીમાં બોલે છે, when the heart is full, words are few. દિલ જ્યારે ભરી જાય ના ત્યારે વાત વધારે નહીં કરે, બસ આમ થઈ જાય. અને રાજ્યના મુખ્યમંત્રી નરેન્દ્રભાઈએ જે બધી વાત કરી બસ એમાં બધા આવી ગયા છે એકદમ.
અને મને તો બહુ આશ્ચર્ય લાગે છે જ્યારે વિચાર કરું છું, વિવેકાનંદ તો નરેન્દ્ર હતા, એનું નામ નરેન્દ્ર, અહીં પણ নরেন্দ্র। বলো। মোদিজিকে নিমন্ত্রণ জানিয়ে বলেছিলেন বেলুর মঠে এসো, প্রসাদ খাওয়াবো। 2013-এ মঠে এসে পূজনীয় মহারাজের সঙ্গে দেখা করেছিলেন শ্রী নরেন্দ্র মোদী। એક સમય તો ખૂબ લાંબો સમય રહે, પછી કન્યાકુમારીનું બાંધકામ ચાલતું હતું, ત્યાં ગયો, ફરી પાછો આવ્યો। But not as a student. ના ના, Just for his company. પણ એમાં કીધું છે કે તમે જોઈન કરવા માટે નીકળી ગયા હતા સોરઠ. એ તો બહુ શરૂઆતમાં ત્યારે અહીંયા આવેલો, ત્યારે અહીંયા આવેલો, રાજકોટ પણ ગયેલા ના? પછી રાજકોટ ગયો, પહેલા અહીંયા પહેલા અહીંયા આવેલો, પહેલા અહીંયા આવ્યો। હા, first he came to join here. હા, પહેલા અહીંયા આવ્યો, હા, yes. પછી ગયો ત્યાં અલ્મોડા, अल्मोड़ा जो आश्रम है यहाँ थोड़ा समय रहे, वहाँ भी रहे। दोनों जगह बोला ग्रेजुएट बन के आओ, पढ़ाई करो, पढ़ाई करो, पढ़ाई करो, पढ़ाई करो। And he completed the magnificent temple of Sri Ramakrishna in Rajkot. Even today, the senior Swamis, they say it is a wonderful architecture, huge temple, as big as the temple. And the image there is exactly the size of Belur temple itself, and done from the same dacha, as they say, the same cast of the original statue of Sri Ramakrishna at Belur. It is one of the beautiful temples. So he completed that one, and the inauguration was done, as far as I remember, in 1978 or so. By that time I had been transferred from Bombay to Along as the head of the center. At that time I received the invitation, personal invitation from Atmasthanamji, you must come and attend this. But I was new at Along, that was a very difficult work among the tribals. I could not leave that work more than a day or two. So I pleaded, please excuse me, I will not be able to come. It is very difficult to leave this place. But he said, no, you must come. So how could I leave the work? So I somehow excused myself and I did not go to see that the work there is not in any way hurt. But for that, he was so much hurt for one full year afterwards. Whenever he used to meet me, now you have become a big man, you don't want to care for our words, etc. He would tease me, taunt me, scold me also. But I always used to feel his deep love and intimacy with me, a very, very junior Swami. While in our Bombay center, another small incident took place. So he started calling me suddenly, Gautam Muni, Gautam Muni. He's calling me, Gautam Muni, Gautam Muni. Made all other people also, monastic as well as non-monastic, call me Gautam Muni, Gautam Muni. That was an embarrassing situation. My name was Gautam Ananda. So I went and requested him, Maharaj, you were calling me is all right, but all the monastic members, the devotees also, they are calling me Gautam Muni, Gautam Muni. It doesn't look nice. Then he laughed and stopped calling me by that name. Swami Atmasthanamji was a man of action. Most of our senior Swamis accept that fact. Once, when in Belur Math, Swami Atmasthanamji was present at the opening of the great Sri Ramakrishna temple of Chennai, which was opened on February 2000, the new millennium. He was very glad to attend the meeting. Swami Ranganathananji inaugurated the temple, Swami Atmasthanamji, and we all carried different things and went around the temple. Whole opening was done very well, and a following public meeting was there, presided over by Swami Atmasthanamji. There he was referring to the beauty of the temple
as many people know who have visited it. It looks exactly like Belur temple. The statue also is made exactly from the cast of the Belur statue itself. So he was referring to all that, and in the end, he made a very funny remark, for which, you know, the whole audience were agog with laughter. He said in the end, say, you see, this big and beautiful temple has been done by Gautamananda, who was working in that far off northeast in Arunachal Pradesh a few years back, like a Mahavir Hanuman. He has taken a long jump from there to Chennai and come here and then built this beautiful temple for Sri Ramakrishna. People rolled with laughter with his picturesque expression. He had a very good way of expressing things. 2007 সালের 3রা ডিসেম্বর তিনি রামকৃষ্ণ সংঘের পঞ্চদশ সংঘাধ্যক্ষ পদে বৃত হন। মহারাজের বাইরেটা ছিল আপাত কাঠিন্যে ভরা, কিন্তু ভিতরে মন ছিল অতি কোমল। এক বিশাল হৃদয় তাকে অনেকের মধ্যে স্বতন্ত্র করে তুলেছিল। একবার মহারাজের জীবনে এক নতুন অভিজ্ঞতা হলো। আমি যখন অ্যালং আশ্রমের ভারপ্রাপ্ত, তখন ওকে একদিন আমি বললাম যে মহারাজ, আপনি তো অ্যালং আশ্রমে অনেক দিন আগে এসেছিলেন গম্ভীরানন্দজি মহারাজের সঙ্গে, এখন তো অ্যালং আশ্রমের অনেক বেশি সম্প্রসারণ হয়েছে সব দিক থেকে, আপনি এসে একবার দেখে যান, আপনার ভালো লাগবে। তখন উনি বললেন যে তুই কি আমার জন্য হেলিকপ্টার ব্যবস্থা করতে পারিস? আমি বললাম আলবৎ পারি। উনি আমার দিকে তাকিয়ে আছে, এরকম তো কেউ বলে না। তো তারপর যথারীতি যথাসময়ে নির্দিষ্ট দিনে উনি ডিব্রুগড়ে পৌঁছলেন। সেখানে তাকে খুব রাজকীয় সম্মান দেখালো ওখানকার এয়ারফোর্সের অফিসাররা, এবং তারপরে একটি হেলিকপ্টার, খুব সুসজ্জিত হেলিকপ্টার, এবং সেই হেলিকপ্টারে তিনি অ্যালংয়ে গেলেন। তো যেতে যেতে আমায় বললেন, দেখ, তোর কথা আমি জীবনেও ভুলবো না, আমার জীবনে একটা বিশেষ বাসনা ছিল, স্বপ্ন ছিল হেলিকপ্টার জন্য, তোর জন্য এই সুযোগটা পেলাম। তো তারপরে সেখানে হেলিপ্যাডে নেমে উনি দেখেন যে সমস্ত ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যত অফিসার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্বয়ং, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, প্রায় 150 গাড়ি দাঁড়িয়ে আছে। তারপরে সেই গাড়ি আমাদের হেলিপ্যাড থেকে আশ্রম 3 কিলোমিটার, সেই গাড়ি মহারাজকে আশ্রমে পৌঁছে দিল। তাকে সত্যি ট্রাইবালরা এত শ্রদ্ধা জানালো, এত ভালোবাসা জানালো, সে কল্পনা করা যায় না, আমিও কল্পনা করতে পারিনি এত রেসপন্স। মহারাজের দিন দিন যতদিন গিয়েছে, আগে মহারাজের কর্মকুশলতা দেখেছি, আজকে যে রিলিফ রামকৃষ্ণ মঠ মিশনে, সেটাকে একটা ইনস্টিটিউশনের রূপ মহারাজই দিয়েছিলেন। এবং সাধারণ মানুষের জন্য ওর যে আরতি, ঠাকুরের প্রতি তার যে প্রেম, ভালোবাসা, ভক্তি, সে দেখবার মতো। ট্রাস্টিদের রুচি পরিষদ দ্বারা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। আমি ভাবলাম যে পরের দিন বুদ্ধ পূর্ণিমার দিনে আমি দায়িত্ব নেব, এবং ইনসিডেন্টালি বুদ্ধ পূর্ণিমা দিনটি ছিল মহারাজের জন্মদিন। তাই আমি ভাবলাম যে কালকে
সকালবেলা থেকে খুব ভিড় থাকবে। আমি আজকে অর্থাৎ 9ই মে গিয়ে মহারাজের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসি। মহারাজ তো কিছু বলতে পারবেন না, বুঝবেনও কিনা সন্দেহ, কিন্তু তিনি তো ঠাকুরের প্রতিনিধি, সেই হিসেবে আমি মনে করি তিনি অন্তর্যামী। আমার কথা আমি বলিনি আর। কিন্তু আপনারা তো জানেন যে আনন্দবাজার পত্রিকায় পরের দিন বেরিয়েছিল, যখন আমি গিয়ে মহারাজকে মালা পরিয়ে দিলাম এবং সেখানে আমি প্রণাম করে মহারাজকে বললাম, মহারাজ আপনি আশীর্বাদ করুন। আমার কথা আমি ভুলে গেলাম। মহারাজ কিন্তু আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। সেই যে ছবিটি সেটি আনন্দবাজার পত্রিকায় পরের দিন বেরিয়েছিল। প্রবুদ্ধ ভারতে থাকার সময় থেকে লেখা শুরু। পরবর্তীকালে বাংলা, ইংরাজি, গুজরাটি প্রভৃতি ভাষায় বই লিখেছেন মহারাজ। দক্ষিণেশ্বর মন্দির দর্শনে যখন যেতেন, এক ভক্তি ব্যাকুল অনুভব দেখা দিত তাঁর মধ্যে, যেন মায়ের সামনে এক পরম নির্ভরতায় এসে দাঁড়িয়েছেন। খুব ভোরবেলায় নিয়মিত পদচারণ করতেন বেলুড় মঠে। স্বামী আত্মস্থানন্দজির গুরু বিজ্ঞান মহারাজের জন্মতিথিতে নিয়মিত আসতেন স্বামীজি। तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ येनेदं भूतं भुवनं भविष्यत् परिगृहीतममृतेन सर्वम्। येन यज्ञस्त्रायते सप्तहोता तन्मे मनः शिवसङ्कल्पमस्तु। येन कर्माणि प्रचरन्ति धीरा यतो वाचा मनसा चारुयन्ति। यत्सम्मितं मनः सञ्चरन्ति तन्मे मनः शिवसङ्कल्पमस्तु। ভক্তদের খুব ভালোবাসতেন অন্তর থেকে, তাদের নিয়মিত দর্শন দিতেন। মহারাজের স্নেহ পেয়ে উদ্বেলিত হতো ভক্তরা। খুবই আনন্দের কথা যে আমরা এই গঙ্গার তীরে, আর এদিকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বসে আছেন, এই সব তাঁরা সব যেখানে সেইখানে আমরা বসেছি আজ এখন, এবং সংসারের অন্য কোনো কথা, অন্য কোনো শব্দ শুনবো না, বলবো না, ভাববো না, কিচ্ছু না, কিন্তু সেই ভগবানের কথা, ভগবানের কাজ, এই সমস্ত নিয়ে আমরা কথা বলবো, শুনবো এবং পরে তা নিয়ে ধ্যান করব, চিন্তা করব এবং কি করে আমরা সেই ভগবানের পথে গিয়ে পৌঁছতে পারি।
রামকৃষ্ণ সংঘের মূল যে আধ্যাত্মিকতা, মহারাজ ছিলেন তার যথার্থ ধারক ও বাহক। এক বিরাট মাপের উত্তরাধিকার অর্জন করেছিলেন শাশ্বত ও চিরায়ত সংঘের বহমান ধারা থেকে। তাঁর ব্যক্তিত্বের আকর্ষণে এসেছিলেন দেশের বিভিন্ন প্রান্তের পরিচিত জনেরাও। ভুলেও থাকি তবুও দেখি পড়ে না মা একটি বার, বয়সের আমার মা যে আমার মা, মা জানার আমি আছি, ভাবনা কি আছে। সংসার পথে ঘোর বিপাকে যখন দেখবি অন্ধকার, মা যে তখন করেন সব পরিষ্কার, ভাবনা কি আছে। বেলুর মঠে নবনির্মিত প্রেসিডেন্টস কোয়ার্টারের উদ্বোধন করেন। ছয়ই ডিসেম্বর নতুন বাসভবনে পদার্পণ করেন। পূজনীয় স্বামী আত্মস্থানন্দজির জীবন এমনই এক আলোকময় জীবন। যারা তার সাথে কাজ করেছেন তারা তাকে আপন বলে গ্রহণ করেছেন চিরকাল। যারা তার দ্বারা প্রশিক্ষিত হয়েছেন সেই পাঠ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অতিবাহিত হবে পুণ্য সলিলা নদীর মতন। শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী পার্ষদদের দীক্ষিত সন্তান হিসেবে তিনি শেষ এই সংঘের প্রধান হয়েছিলেন। মানুষের জন্য কাজ করার ব্রত যা ঠাকুর মা স্বামীজির আদর্শ, তাকে মান্যতা দিয়েছেন চিরকাল। আর্ত মানুষের কল্যাণে বারবার নিয়েছেন জীবনের ঝুঁকি, সামিল করেছেন অন্যদের। শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দের ভাবপ্রবাহের বৈদিক পতাকা মানবিকতার মুক্ত আকাশে তুলে ধরেছেন হিমালয় সম দৃঢ় সংকল্প নিয়ে। 2015 সালে মহারাজের শারীরিক অসুবিধা ধরা পড়ে। তাকে ভর্তি করা হয় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। বার্ধক্যজনিত কারণে ক্রমশ শারীরিক অসুবিধা বাড়তে থাকায় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। 18 জুন 2017 কলকাতায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে বিকেল 5:30 পূজনীয় মহারাজ যাত্রা করলেন আনন্দধামে। এ তো এক অনন্ত সাধনা জীবন, মৃত্যুতে যার কোনো পরিসমাপ্তি ঘটে না। স্বামীজির জীবন দূর অনাগত কালের জন্য সম্পদ বহন করে চলে, উত্তর সাধকদের জন্য বিতরণ করে যায় থরে বিথরে। আগামীর পৃথিবী তার থেকে সংগ্রহ করবে বেঁচে থাকার, এগিয়ে চলার, জীবন সফল করার মূল মন্ত্র। আপনাকে প্রণাম। রামকৃষ্ণমহং বন্দে পূর্ণম ব্রহ্ম সনাতনম সচ্চিদানন্দরূপোপি যোগতীর্ণো যুগে যুগে
मातरं शारदां वन्दे रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रीत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ शान्ति शान्ति शान्तिः।